হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং। বন্ধুরা, জেনারেল সায়েন্সের ক্লাসের আজকে 7th ক্লাস। ওকে, তো আজকে আমি হিট চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। হিট বা তাপ তাপ চ্যাপ্টারটা নিয়ে আমি ডিসকাস করব। আমি আমার এই ক্লাসের কোশ্চেনগুলো পরপর সেট করেছি যাতে চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ অবধি পরপর করে কভার হয়ে যায়। তো তোমরা এবার ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। ওকে, তো তাপের এসআই একক কি? কেলভিন, জুল, ডিগ্রি সেলসিয়াস নাকি নিউটন? অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে জুল। তাপের এসআই একক হলো জুল। আর কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস হলো, এটা হলো তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় এই কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস দিয়ে। আর নিউটন তোমরা জানো বলের একক। আচ্ছা, তোমাদের ফার্স্ট কোশ্চেনটা থেকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই খুব ইজি আছে। হোমওয়ার্কটা হলো যে তাপের এসআই একক তো আমি কোশ্চেনে দিয়েছি, তোমরা তাপের সিজিএস যে এককটা আছে এটা কি হবে এটা একটু কমেন্টস করবে। ওকে, তো পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো অপশনগুলো দেখে নাও যে থার্মোমিটার, ভোল্টামিটার, ক্যালোরিমিটার, অ্যামিটার। কি হবে? তো অ্যান্সার হয়ে যাবে তাপ মাপা হয় কি দিয়ে না, ক্যালোরিমিটার দিয়ে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্যালোরিমিটারের ছবি। এটা জেনারেলি ল্যাবে থাকে, ইন্ডাস্ট্রিয়াল ল্যাব বা কলেজের ল্যাবে এগুলো তোমরা দেখতে পাবে। আর তাহলে এবার একটু দেখে নাও থার্মোমিটার দিয়ে কি মাপা হয়। থার্মোমিটার দিয়ে কিন্তু তাপ মাপা হয় না, থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়। উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। আর এই ভোল্টামিটার দিয়ে তোমরা জানো বিভব প্রভেদ বা ভোল্ট মাপা হয়। অ্যামিটার দিয়ে কারেন্ট মাপা হয়। ওকে, তো পরের কোশ্চেনটা দেখে নাও। উচ্চ তাপমাত্রা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ওকে, উচ্চ তাপমাত্রা বলেছে এখানে, কিন্তু উচ্চ তাপমাত্রা। তো অপশনগুলো দেখো, থার্মোমিটার, পাইরোমিটার, ক্যালোরিমিটার, অ্যামিটার। তো তোমরা এইমাত্র দেখলে ক্যালোরিমিটার দিয়ে তাপ মাপা হয়, এখানে বলেছে তাপমাত্রা, তাও উচ্চ তাপমাত্রা। তো উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমরা পাইরোমিটার ইউজ করব। ওকে, আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা পাইরোমিটারের ছবি দেখতে পাচ্ছ তোমরা। তো এগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এই পাইরোমিটারটা ইউজ করা হয়। ঠিক আছে, আর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে? বন্ধুরা, পরম শূন্য স্কেল বা পরম শূন্য উষ্ণতা তোমরা তো জানো যে পরম শূন্য উষ্ণতা হলো অ্যাকচুয়ালি 0 কেলভিন। 0 কেলভিনকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। এই পরম শূন্য উষ্ণতায় কি হয়, কোনো গ্যাস বা কোনো পদার্থের অণুর যে গতি, মনে করো এই একটা কন্টেইনার আছে, এর মধ্যে কিছু পরিমাণ পদার্থের অণু আছে। ওকে, তো এই যে এটা টেম্পারেচার কমাতে কমাতে আমরা যদি 0 কেলভিন টেম্পারেচারে নিয়ে আসি, তাহলে এই অণুর যে গতি এটা কি হয়ে যাবে, সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো তাহলে 0 কেলভিন উষ্ণতাকে আমরা পরম উষ্ণতা বলবো, কিন্তু কোশ্চেনে আমাদের কি বলেছে না কত ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 কেলভিন ইকুয়াল টু কত, মাইনাস মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হয়ে যাবে পরম শূন্য উষ্ণতা। এটা হলো সেলসিয়াস স্কেলে। আর যদি কেলভিন স্কেলে বলে পরম শূন্য হবে কত, 0 কেলভিন। ওকে, তো এই যে দেখো কোশ্চেনগুলো আমি এমন ভাবে সেট করেছি, দেখো কোশ্চেনগুলো কিন্তু পরপর সেট করেছি। দেখো যে টোটাল চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ অবধি কি করে শেষ হয়ে যায় এক এক করে, দেখো আমি কি করে কমপ্লিট করব বা কি করে কভার করব। তো সেইভাবেই আমি কোশ্চেনগুলো সেট করেছি। আর আজকের ক্লাসে এই তাপের উপরে আমাদের দুটো ক্লাস হবে। ঠিক আছে, আজকে ফার্স্ট পার্ট, আজকের পার্টটাতে আমি স্কেল, কেলভিন স্কেল বা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এই স্কেলের উপরে ডিসকাস করবো বা অন্যান্য বেসিক কোশ্চেন থাকবে, আর সাথে কিছু নিউমেরিক্যাল থাকবে। ঠিক আছে, আর ক্লাস 2তে আমি কি করাবো, ক্যালোরিমিটারের উপরে অঙ্ক করাবো। তাছাড়া হিট এক্সপানশন যেগুলো হয়, তো হিট এক্সপানশন বা তাপীয় প্রসারণ গুণাঙ্ক বা তাপীয় প্রসারণের ও রিলেটেড কিছু অঙ্ক করাবো। তো আজকে হলো ফার্স্ট ক্লাস, তোমরা পরবর্তী ক্লাসটা আমি একদিনের মধ্যেই নিয়ে আসবো। ওকে, তো পরবর্তী কোশ্চেনটা দেখে নাও যে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত হবে। ঠিক আছে, জলের স্ফুটনাঙ্ক অর্থাৎ জল যত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা ফুটতে শুরু করে সেটা হলো জলের স্ফুটনাঙ্ক। তো অ্যান্সার দেখে নাও, অপশন দেখে নাও, সরি, 100 কেলভিন, 273 কেলভিন, 0 কেলভিন আর 373 কেলভিন।
তো আমরা জানি 100°C উষ্ণতায় জল ফুটতে শুরু করে, তো জলের স্ফুটনাঙ্ক কত? 100°C। কিন্তু কোশ্চেনে কি বলেছে দেখো, কেলভিন স্কেলে বলেছে। তো কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে কি করে কনভার্ট করে দেখো, তো কেলভিন স্কেল K ইকুয়াল টু C প্লাস 273। তো এই সূত্রটা তোমরা জানো অবশ্যই, বা পরবর্তীকালে আমি খুব ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, তো তাহলে আমি এটাকে যদি 100 প্লাস 273, তো এটা হয়ে যাবে না 373 এত কেলভিন। তাহলে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত হবে না 273 কেলভিন। ওকে, তো এই সূত্রটা দেখে নাও, এই সূত্রটা নরমাল সূত্র। আমি তোমাদের তারপরের কোশ্চেনটাতে তাও ডিটেলসে ডিসকাস করে দিচ্ছি কি করে তোমরা সূত্র তৈরি করবে, ঠিক আছে? তো এটা ডিসকাস করে দেবো। তো পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সম্পর্ক নির্ণয় করো। সম্পর্কের যে সমীকরণটা আছে তো সেটা নির্ণয় করো। তো অপশনগুলো দেখতে থাকো, দেখো তো অ্যান্সার হয়ে যাবে কি না অপশন ডি, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। ওকে, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেল ছাড়াও আমাদের আরো স্কেল আছে, যেমন ধরো এখানে র্যাঙ্কিং স্কেল আছে, এখানে রিউমার স্কেল আছে, ঠিক আছে? তো আমি এবার দেখাবো যে এই সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেলের যে এই যে সূত্রটা এটা কি করে তৈরি করা হলো সেটা এক এক করে দেখো। আর শুধু এই সূত্রটা না, প্রত্যেকটা স্কেলের সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখুন আমাদের কি কি খেয়াল রাখতে হবে, যে জলের যে ফ্রিজিং পয়েন্ট সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এই টার্মটা লাগবে প্রত্যেকটা স্কেলের। ওকে, এই দেখতে পাচ্ছ, এবং জল কত ডিগ্রি সেলসিয়াস বা কত টেম্পারেচারে দেখো স্ফুটনাঙ্ক কত, অর্থাৎ কত টেম্পারেচারে বয়েলিং হয় 100, এই প্রত্যেকটা স্কেলের এইগুলো লাগবে আমাদের। আর এইটার পার্থক্য লাগবে, অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট, জলের যে ফ্রিজিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের মধ্যে আমাদের ডিফারেন্সটা লাগবে। ওকে, দেখো আমি কি করে সূত্রটা তৈরি করি, তারপরে এটা কি করে এলো তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ফার্স্টে নিচ্ছি কি না সেলসিয়াস স্কেলটা, কি করে নেব, উপরে থাকবে কি, উপরে থাকবে সি, যে স্কেলটা নেব সেটা সি নিচ্ছি, মাইনাস কি হবে বলো, মাইনাস হবে যে জলের ফ্রিজিং পয়েন্ট কত সেটা হবে, অর্থাৎ মাইনাস হবে 0, বাই হবে কত, বাই হবে জলের ফ্রিজিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের ডিফারেন্স, অর্থাৎ 100 মাইনাস 0, নিচে হবে কত 100। ওকে, তো এবার ফারেনহাইট স্কেলটাও দেখো একইভাবে নিচ্ছি। তো ফারেনহাইট স্কেল এফ নিচ্ছি, মাইনাস জলের ফ্রিজিং পয়েন্ট কত আছে 32, আর জলের ফ্রিজিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত হবে, অর্থাৎ 212 মাইনাস 32 করলে 180 হবে। ওকে, ইকুয়াল টু, তো এবার এটা নিচ্ছি কেলভিন স্কেল নিচ্ছি, দেখো কে মাইনাস কত হবে জলের ফ্রিজিং পয়েন্ট কত 273, আমরা এটা 273ই ধরছি, 273.15 হয় অরিজিনাল, কিন্তু আমরা এখানে হিসেবের সুবিধার জন্য 273 নিচ্ছি, 273। এবার ডিফারেন্সটা করে নাও, এটা হলো জলের ফ্রিজিং পয়েন্ট, এটা হলো জলের বয়েলিং পয়েন্ট, এটার মধ্যে ডিফারেন্স কত হবে না 100, ইকুয়াল টু, এবার এটার এই র্যাঙ্কিং স্কেলের সঙ্গেও আমরা রিলেশন তৈরি করছি। দেখো অর্থাৎ কখনো কখনো তোমাকে বলতে পারে যে সেলসিয়াস স্কেলে কোনো বস্তু টেম্পারেচার 10°C, তাহলে র্যাঙ্কিং স্কেলে তোমার তার ভ্যালু কত হবে। তো তাই জন্য এইটা তো এমনভাবে তৈরি করছি, দেখো তোমাদের মুখস্থ করতে হবে না, টোটালটা তোমরা মানে তৈরি করে নিতে পারবে। মনে করো তুমি ভুলে গেলে, কিন্তু তাহলে তুমি ইজিলি তৈরি করে নিতে পারবে। তো দেখো র্যাঙ্কিং স্কেলের সঙ্গে রিলেশনটা কি হবে, র্যাঙ্কিং স্কেল তাহলে কি হবে আর কে লিখছি, তো মাইনাস ফ্রিজিং পয়েন্ট কত আছে দেখো না 492 ধরে নিচ্ছি, আসন্ন মান 492, আর নিচে কি হবে না 492 মাইনাস হবে 672, সরি 672 মাইনাস হবে 492, তাই এটা করলে কত হয় না 180। ওকে, এবার দেখো রিউমার স্কেল বা রোমার স্কেল, তো এটার সঙ্গে কি করে এই অন্যান্য স্কেলের কি করে তুমি রিলেশন তৈরি করবে, দেখো কি হবে, দেখো আর মাইনাস এটা কত হবে 0, আর ডিফারেন্স কত হবে 0, এটার ম্যাক্সিমাম কত আছে 80
মানে 0 রিউমারে তোমার কি হয় না, জলের ফ্রিজিং পয়েন্ট আর জলের বয়লিং পয়েন্ট কত বা স্ফুটনাঙ্ক কত 80, তাহলে এর ডিফারেন্স কত হবে না 80। ওকে, এবার দেখো, এবার আমি তোমাদের কাছে শুধু এইটুকু ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি এটা থেকে কি করে এটা আসে। তো এবার তুমি কি করো, কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, সরি 2 দিয়ে কাটো, 5 এটা 9, 5 এটা 9। ওকে, তাহলে কি দাঁড়াবে, জিরোটা তুলে দিচ্ছি, তাহলে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। ওকে, এটা চলে এলো, অপশন ডি চলে এসছে। তো শুধু এইটা না, আমি এই জন্য বলছি যতগুলো স্কেল আছে প্রত্যেকটা স্কেলের সঙ্গে তোমাদের রিলেশনটা জানতে হবে। হুট করে বললো যে সেলসিয়াস স্কেলে আমার 30 ডিগ্রি, তোমার রিমার স্কেলে তাহলে ওর মান কত হবে, ঠিক আছে। বা একইভাবে সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেল দিতে পারে, বা ফারেনহাইট স্কেলের সঙ্গে কেলভিন স্কেল দিতে পারে। তো দেখো এই সেলসিয়াস স্কেলের সঙ্গে এই যে কেলভিন স্কেলের রিলেশনটা একটু দেখে নাও, আমি আলাদা করে একটু লিখে নিচ্ছি। তো c/100 ইকুয়াল টু, এখানে দেখো k মাইনাস 273/100। এবার 100 উঠে যাবে, তাহলে আমাদের কত দাঁড়াবে, c ইকুয়াল টু k মাইনাস 273, বা এটা একটু উপরে লিখছি, এটাকে আমরা যখন ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে কি দাঁড়াবে না k ইকুয়াল টু c প্লাস 273। এই দেখো এই জিনিসটাই আমি তোমাদের আগের কোয়েশ্চেনটাতে লিখেছিলাম। ওকে, তো এইভাবে তোমরা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের খুব ইজিলি ভাবে কনভার্ট করে নিতে পারবে যে কোনো কোয়েশ্চেনে। তো ব্যাপারটা বুঝলে কি করে গেল, আমাদের টোটালটা লাগবে কি না, জলের ফ্রিজিং পয়েন্ট দরকার আর জলের বয়লিং পয়েন্ট দরকার। এটা হবে কি, এই যে স্কেলে তুমি ক্যালকুলেট করছো সেই স্কেল মাইনাস হবে জলের ফ্রিজিং পয়েন্ট, বাই হবে জলের বয়লিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্টের ডিফারেন্সটা হবে নিচে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে তাই নিয়েছি। এখানে দেখো র্যাঙ্কিং স্কেলে, দেখো তুমি র্যাঙ্কিং স্কেলে আর কে নিয়েছি মাইনাস, আর জলের ফ্রিজিং পয়েন্ট কত 273, সরি এটা 492 নিয়েছি, আর ম্যাক্সিমাম কত আছে না 672। তো এটা থেকে মাইনাস করি, 672 মাইনাস 492 করলে 180 হয়, ওটা নিচে তুমি ইজিলি প্রত্যেকটা খুব সহজেই তুমি কনভার্ট করে নিতে পারবে। তো পরবর্তী কোশ্চেন দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান সমান হবে। বন্ধুরা এটা আমরা অনেকেই মুখস্থ করে নিই, অবশ্যই মুখস্থ করে নেওয়াই উচিত, তাহলে তোমার টাইমটা বেঁচে যাবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি -40 ডিগ্রি সেলসিয়াস। তো যারা মুখস্থ করছো না তারাও চাইলে ইজিলি এটা ক্যালকুলেট করে নিতে পারো। দেখো আমাদের সূত্র কি আছে, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9, এটা আমাদের সূত্র। তো এখানে বলেছে কোন উষ্ণতায় সমান হবে, মান সমান হবে কি কি, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল। তো অর্থাৎ আমাদের বলেছে, কন্ডিশন বলে দিয়েছে না c ইকুয়াল টু f। তো আমরা ইজিলি f এর পরিবর্তে আমরা c লিখতেই পারি, f এর পরিবর্তে আমরা c লিখছি যেহেতু এটা ইকুয়াল। দেখো তাহলে কি হয়, তাহলে c/5 ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, c মাইনাস 32/9। ওকে, এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, 9c ইকুয়াল টু 5c মাইনাস, তো এটা কত হবে না 5 দিয়ে 30 কে গুণ করলে কত হবে, 5 গুণে 10, 3 5 15 আর 1 16, 160। ওকে, তো এবার কি করব, এই 5c-টাকে বাদিকে নিয়ে এলাম, তো মাইনাস করে দিচ্ছি একবারে, 4c ইকুয়াল টু মাইনাস 160। তো এবার 4 দিয়ে কাটাকুটি করে দিই, 4 4 16 40, তাহলে c ইকুয়াল টু কি দাঁড়ালো না -40। ঠিক আছে, তুমি ইজিলি, তোমার যদি মনে না থাকে তাহলে তুমি এই সূত্রের মাধ্যমে ইজিলি তুমি এইভাবে ক্যালকুলেট করে নিতে পারো। ঠিক আছে, তুমি দরকার হয় আর একবার ভিডিওটা দেখে নাও, বুঝে যাবে। তো কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হয়। দেখো এখানে কন্ডিশনটা কি বলেছে, দ্বিগুণ বলেছে, সেলসিয়াস স্কেলের মান কি হবে, ফারেনহাইট স্কেলের দ্বিগুণ হবে। অর্থাৎ তাহলে f ইকুয়াল টু কত হবে, 2c। ঠিক আছে, এটা হলো কন্ডিশন দিয়েছে, কন্ডিশনটা কি আছে, ফারেনহাইট স্কেলের মান হবে সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, তাহলে 2 এটার সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের কন্ডিশন। তাহলে আমাদের সূত্র কি আছে না c/5 ইকুয়াল টু
f মাইনাস 32/9। তো সি এর এফ এর পরিবর্তে আমরা 2c বসিয়ে দেবো। ওকে, তাহলে c/5 ইকুয়াল টু 2c মাইনাস 32/9। কারণ এই কন্ডিশনটা দিয়েছে যে আমাদের কোয়েশ্চেনে বলেছে যে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে ফারেনহাইট স্কেলের ভ্যালু হবে দ্বিগুণ অফ সেলসিয়াস স্কেল। তো f ইকুয়াল টু 2c, তো f এর পরিবর্তে আমরা 2c ইজিলি বসিয়ে দিতে পারি। তো এবার ক্রস মাল্টিপ্লাই করলো, এটা ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 10c ইকুয়াল তো 10c মাইনাস হবে 160 ইকুয়াল টু 9c। ক্রস মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই করে এখানে লিখেছি, এটা মাল্টিপ্লাই করে এখানে লিখেছি, তাহলে c ইকুয়াল টু কত দাঁড়ায় 160। ওকে, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের 160। ঠিক আছে, তো তোমরা আরেকবার দেখে নাও যে এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে, আর আমাদের সূত্র আমরা ইজিলি জানি, আমরা সূত্র এটা জানি। তো আমরা f এর পরিবর্তে আমরা যদি 2c বসিয়ে দিই, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে 160 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই যে স্কেল দিয়ে জেনারেলি এই টাইপের কোশ্চেনই দিয়ে থাকে, জেনারেলি ম্যাক্স টু ম্যাক্স ওই সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেলেরই ভ্যালু দিয়ে থাকে। আবার কোনো কোশ্চেন এরকম দিয়ে থাকে যে কোনো একটা বস্তুর টেম্পারেচার সেলসিয়াস স্কেলে বলে দেবে এরকম 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে তার মান কত। ঠিক আছে, এইভাবেই কোশ্চেন দেয়, এইভাবে গ্রুপ ডিতে আরআরবি যে গ্রুপ ডি আছে, আরআরবি গ্রুপ ডিতে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু ভরিয়ে দেবে। প্রত্যেকটা সেটে এই টাইপের একটা না একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে, যে এই সূত্রটার উপর বেস করে পাতি হয় সেলসিয়াস স্কেলের একটা ভ্যালু দেওয়া থাকবে, তোমার ফারেনহাইট স্কেলে বের করতে বলবে, বা ফারেনহাইট স্কেলে একটা ভ্যালু দেওয়া থাকবে, তোমাকে সেলসিয়াস স্কেলে তার ভ্যালু কত হবে এটা বের করতে বলবে। ঠিক আছে, তোমরা এই সূত্র দিয়ে ইজিলি এইভাবে কনভার্ট করে নিতে পারো তোমরা। তো ক্রায়োজেনিক বলতে কি বোঝায়? নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ, উচ্চ চাপ। বন্ধুরা ক্রায়োজেনিক শুনলেই তুমি বুঝতে পারবে এটা হলো নিম্ন তাপমাত্রা। ঠিক আছে, নিম্ন তাপমাত্রাটাকে কি বলে? ক্রায়োজেনিক। পরবর্তী কোশ্চেন দেখো, কত তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? জলের ঘনত্ব, তো দেখো অ্যান্সার হয়ে যাবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। এই সময় জলটা সবচেয়ে বেশি ঘনত্ব থাকে। ঠিক আছে, এর থেকে আরো আস্তে আস্তে টেম্পারেচার কমাতে থাকলে জল তখন কি বরফে পরিণত হয়ে যায়। 0 ডিগ্রি সেলসিয়াসে জল বরফে পরিণত হয়। অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে অ্যালকোহলের তার ভ্যালু কত হবে? ঠিক আছে, তো এটা তো তোমাদের সেই আগেই বলেছি, এটা তোমাদের একদম এই দেখো এখানে কি বলে দিয়েছে না, সি এর ভ্যালু বলে দিয়েছে কত 78, তাহলে এফ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, এফ ইকুয়াল টু কত হবে? তো একই সূত্র দেখো, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। তো আমাদের c কত বলে দিয়েছে না 78, তাহলে c এর জায়গায় আমরা 78 বসিয়ে দিই। 78/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, 5f মাইনাস 160 ইকুয়াল টু, এটা তোমরা মাল্টিপ্লাই করে নাও। ওকে, তো দেখো তাহলে 5f ইকুয়াল টু কি হবে, এটার সঙ্গে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তো প্লাস করলে কত হয়? ওকে, তো f ইকুয়াল টু কি হয়ে যাবে বাই 5। তো এটা ক্যালকুলেশন করে 170.4 হবে এত ফারেনহাইট। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তো দেখো এভাবে তোমার সেলসিয়াস স্কেলের কিছু টেম্পারেচার দিয়ে বলবে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো, বা ফারেনহাইট স্কেলে টেম্পারেচার দিয়ে বলবে তোমরা সেলসিয়াস স্কেল কনভার্ট করো। এইভাবে অঙ্ক দিতে থাকবে, বিভিন্ন অঙ্ক থাকবে কোশ্চেন এই টাইপের। তো পরবর্তী কোশ্চেনটা দেখো, শীতকালে উলের কাপড় গরম থাকে কেন? ঠিক আছে, উলের কাপড় আমাদের গরম রাখে কেন সেটা দেখো, যে উল শরীরের উষ্ণতা বাড়ায়, উল শরীরের উষ্ণতা কমায়,
উল তাপের সুপরিবাহী না উল তাপের কুপরিবাহী? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উল হলো তাপের কুপরিবাহী। তাপের কুপরিবাহী হওয়ার জন্যই আমাদের শরীরটা গরম রাখে। কিরকম, মনে করো এই হলো আমাদের শরীর, ঠিক আছে, এই হলো আমাদের শরীর, ঠিক আছে। আর আমরা যে এবার উলের একটা চাদর বা উলের ড্রেস পরা থাকি, তাহলে কি হবে, আমাদের শরীরে যে উৎপন্ন টেম্পারেচারটা কি হবে, বাইরে বেরিয়ে যেতে পারবে না। এই যে উলের যে ড্রেসটা, এই ড্রেসটা তাপের কুপরিবাহী হওয়ায় এই টেম্পারেচারটা বা এই তাপমাত্রাটা এই উলের বাইরে বেরিয়ে যেতে দেবে না, ঠিক আছে। তো তাই জন্য উলের ড্রেস পরলে আমাদের শরীর গরম থাকে। ওকে, কারণ কি না তাপের কুপরিবাহী, এই জন্য এই জন্য আমাদের শরীরটা অনেকটা গরম রাখে। কেন জন্য, যে উল তাপের কুপরিবাহী। তরল ও গ্যাসীয় পদার্থের তাপ স্থানান্তরের প্রধান পদ্ধতি কি? কি বলেছে, তরল এবং গ্যাসীয় পদার্থের। বন্ধুরা তোমরা ছোটবেলায় পড়েছো যে পরিবহন, পরিচলন, বিকিরণ, এই জিনিসগুলো কি না, পরিবহন কি, পরিবহন হলো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন হয়। তাতে কি হয়, পদার্থের যে অণুর স্থানান্তর হয় না। যে একটা পদার্থের মধ্যে যে বিভিন্ন অণু থাকে, পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে, তো অণুর স্থানান্তর হয় না। অণুগুলো নিজের মধ্যে হিট দিলে এই অণুগুলো নিজেদের মধ্যে কাঁপতে থাকে, কিন্তু স্থান পরিবর্তন হয় না। তো তার সেটাকে বলে কি, পরিবহন। তো পরিবহন পদ্ধতিতে কোনো তাপ ট্রান্সফার হলে বা তাপ স্থানান্তর হলে, পরিবহন পদ্ধতিতে তাপ স্থানান্তর হলে যে পদার্থের অণুগুলি সামগ্রিক স্থানান্তর হয় না, শুধুমাত্র তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায় কি করে না, পদার্থের অণুগুলির কম্পনের মাধ্যমে। তো এই পরিবহন পদ্ধতিতে তাপ ট্রান্সফার করে কি, কঠিন যে পদার্থ আছে, কঠিন পদার্থ এই পরিবহন পদ্ধতির মাধ্যমে তাপ স্থানান্তর করে। আর যদি বলি তরল বা গ্যাসীয়, তরল এবং গ্যাসীয় কি হবে, পরিচলনের মাধ্যমে করে, পরিচলন পদ্ধতিটা কিরকম না, পদার্থের যে অণুগুলি আছে, পদার্থের অণুগুলির সামগ্রিক স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ স্থানান্তর হয়। কিরকম, মনে করো তুমি একটা এই কেটলিতে তুমি জল ফোটাচ্ছ, ঠিক আছে, এখান দিয়ে তাপ দিয়ে তুমি জল ফোটাচ্ছ। তো দেখো নিচের পোর্শনের যে জলটা, এটা গরম হয়ে যাচ্ছে। এবার দেখবে জল ফুটলে কি হয়, এই জলটা উপরে উঠছে, আবার উপরের ঠান্ডা জলটা নিচে নামছে, গরম জলটা উপরে উঠছে, ঠান্ডা জলটা নিচে নামছে। তো অণুগুলির সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, তো সেটাকে বলে পরিচলন। আর যদি বিকিরণ বলি, বিকিরণের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, শূন্য মাধ্যমেই কিন্তু বিকিরিত হতে পারে। যেমন সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসে এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে। তো পরবর্তী কোশ্চেন দেখো, কোনো বস্তু থেকে তাপ বিকিরণ নির্ভর করে নিম্নের যে এই যে বিষয়গুলি আছে, কোনটির উপরে যে তাপ বিকিরণ নির্ভর করে, প্রকৃতির উপরে, তাপমাত্রার উপরে, বস্তু পৃষ্ঠের প্রকৃতির উপরে, নাকি উপরের সবগুলি? দেখো অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলি। আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা কি। দেখো প্রকৃতির উপরে কিরকম, যে কোনো একটা বস্তু কঠিন, তরল না গ্যাসীয়, তো তার উপর ডিপেন্ড করবে। যে কঠিন পদার্থ হলে ও কি করবে, তাপ বা কঠিন পদার্থ ছাড়ো, মনে করো কোনো একটা পদার্থ ধাতু বা অধাতুর কথা ভাবো। মনে করো যদি ধাতু হয় তাহলে খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করবে, অধাতু হলে খুব আস্তে আস্তে তাপ বিকিরণ করবে। ওকে, তো এবার দেখো তাপমাত্রার উপরে, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে বিকিরণও বেশি হবে, তাপমাত্রা যদি কম হয় বিকিরণও কম হবে, ঠিক আছে। তো তাপমাত্রার উপর এটা ডিপেন্ড করছে কি পরিমাণ তাপ বিকিরণ হবে। আর বস্তুপৃষ্ঠের যে প্রকৃতি, বস্তুপৃষ্ঠের প্রকৃতিটা কেমন, বস্তুটা মসৃণ নাকি বস্তুটার রং কালো না সাদা। দেখো বস্তুটার রং যদি কালো হয় ও কিন্তু তাপ অ্যাবজর্ব করে বা তাপ শোষণও যেমন তাড়াতাড়ি করে, তাপ কিন্তু বিকিরণও খুব তাড়াতাড়ি করবে, ঠিক আছে। তো বস্তুপৃষ্ঠ যদি কৃষ্ণ বস্তু হয় তাহলে খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করবে। তাহলে বস্তুর পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, উপরের সবগুলি। মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা কত? 32 ফারেনহাইট, 36.9 ফারেনহাইট, 98.4 ফারেনহাইট, 96.4 ফারেনহাইট? তো অ্যান্সার করো। তো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে 98.4 ফারেনহাইট। এই যে টেম্পারেচারে, এটা হলো মানুষের দেহের স্বাভাবিক টেম্পারেচার। তো এটাকে যদি আমরা সেলসিয়াস স্কেলে করি তাহলে এটা হয়ে যাবে 36.9 ডিগ্রি সেলসিয়াস। যদি সেলসিয়াস স্কেলে কনভার্ট করি, কোথাও কোথাও অপশনে 37 ডিগ্রি সেলসিয়াসও লেখা থাকবে, এটা হয়ে যাবে তখন অ্যান্সার। আচ্ছা, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা বলেছে, তাহলে আমরা যে ক্লিনিক্যাল যে থার্মোমিটার থাকে বা ডাক্তারি যে থার্মোমিটার থাকে, সেই থার্মোমিটারটা সম্পর্কে একটুখানি জেনে নিই। সেই থার্মোমিটারটা তোমরা দেখেছো, ডাক্তার তোমাদের জ্বর হলে সবাই টেম্পারেচার মাপা হয় এটা দিয়ে।
তো এরকম একটা থার্মোমিটার থাকে, এখানে পারদ থাকে, আর এখানে একটা সরু একটা নল থাকে। এই নলের মধ্যে টেম্পারেচার যদি বেশি হয় তাহলে এই পারদটা আস্তে আস্তে এই নলের ভিতরে চলে আসে। ওকে, তো পারদ দিয়ে এই ডাক্তারি থার্মোমিটারে পারদ থাকে হলো গিয়ে এই অ্যাজ এ মেজারিং ম্যাটেরিয়াল হিসেবে, ঠিক আছে। আর তোমরা ডাক্তারি থার্মোমিটার তো 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের দরকার হয় না, কারণ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা যদি 98.4 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে আমাদের অতটা তো দরকার নেই। তো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ডাক্তারি যে থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার, তো তার টেম্পারেচার রেঞ্জ থাকে কত থেকে কত না 96 ফারেনহাইট থেকে 96 ডিগ্রি ফারেনহাইট থেকে থাকে 110 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এটা থাকে ফারেনহাইট স্কেলে। যদি বলা হয় না সেলসিয়াস স্কেলে ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটারে কত থেকে কত থাকে, তোমাদের তখন লিখতে হবে না 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। তো এই জিনিসটা মনে রাখো, কোয়েশ্চেন অনেক সময় থাকে যে ডাক্তারি থার্মোমিটারের টেম্পারেচার রেঞ্জ কত থাকে, কত থেকে কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। তো ফারেনহাইট স্কেলে হবে 96 থেকে 110, আর সেলসিয়াস স্কেলে হবে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো সৌরচুল্লির ভিতরের রং কেমন হয়? যে সৌরচুল্লি হয়, তো সৌরচুল্লির ভিতরের রংটা কেমন হয় বলো? সাদা, কালো, নীল নাকি বেগুনি? তো অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কালো। কালো হিট অ্যাবজর্ব করে খুব তাড়াতাড়ি বা তাপ শোষণ করে খুব তাড়াতাড়ি। তো তোমাদের এই যে কোশ্চেনটার উপরে বেস করে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। তোমাদের হোমওয়ার্কটা হলো এই যে সৌরচুল্লি কোন নীতির উপরে, ঠিক আছে, কোন নীতির উপর বেস করে তৈরি করা হয়। আমি তোমাদের অপশনগুলো দিয়ে দিচ্ছি। অপশন হলো কি, এই কোশ্চেনটা WBCS এ এসেছিল, তো অপশনগুলো দেখে নাও। বোলোমিটার, অপশন বি পাইরোমিটার, অপশন সি গ্রিন হাউস, অপশন ডি সৌর আলোক কোষ, ঠিক আছে। তো তোমরা এই যে অপশনগুলো আছে, হ্যান্ড রাইটিংটা অতটা সুন্দর হয়নি, কারণ এই পেনটা আমি লিখছি তো খুব প্রবলেম হয় লিখতে। তো যাই হোক, তো এই যে হোমওয়ার্কটা এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, যে কোনটা হবে, বোলোমিটার, পাইরোমিটার, গ্রিন হাউস নাকি সৌর আলোক কোষ, ঠিক আছে। তো আবার কোশ্চেনটা দেখে নাও, সৌরচুল্লির ভিতরের রং কেমন হয়, এটা তো এই কোশ্চেন। আর হোমওয়ার্কে থাকবে এই যে সৌরচুল্লি এটা কোন নীতির উপরে তৈরি করা হয়, ঠিক আছে। এই যে অপশনগুলোর মধ্যে তোমরা কমেন্ট করবে। 257 কেলভিন উষ্ণতায় জল কোন অবস্থায় থাকে, ঠিক আছে। তো দেখো কেলভিন স্কেলে আগেই তোমাদের পড়িয়েছি, কেলভিন স্কেলে আমাদের জলের ফ্রিজিং পয়েন্ট কত বলেছিলাম, 273 কেলভিন হলো জল ফ্রিজ হয়ে যায়, অর্থাৎ বরফে পরিণত হয়ে যায়। আর 373 কেলভিনে জল ফুটতে থাকে। তো আমাদের টেম্পারেচারটা দেখো কত আছে, 257। তো 257 থেকে এর থেকে আরো কম, তাহলে কি হয়ে যাবে, বরফ থাকবে, কঠিনে থাকবে, ঠিক আছে। তো কঠিন পদার্থের তাপ পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কেমন ভাবে পরিবর্তিত হয়? বন্ধুরা, কঠিন পদার্থের তাপ পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধুরা অপশন বি হয়ে যাবে কমে যায়। ওকে, তো জলের বাষ্পায়ন ঘটে, জলের যে বাষ্পায়ন, অর্থাৎ এই যে জল থাকে, একটা পুকুরে জল আছে, জলের উপর থেকে হালকা হালকা করে যে বাষ্প উঠতে থাকে এটাকে বলে জলের বাষ্পায়ন। তো জলের বাষ্পায়ন কখন ঘটে, কোন পরিস্থিতিতে বা কোন কন্ডিশনে তোমার জলের বাষ্পায়ন ঘটে? কঠিনীভবন তাপমাত্রায়, স্ফুটনে, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাকি সব তাপমাত্রায়? বন্ধুরা, জলের বাষ্পায়ন ঘটে কি করে না উপরের সব তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় জলের বাষ্পায়ন ঘটতে পারে।
ঠিক আছে। দেখবে শীতের বেলায় যখন অনেক টেম্পারেচার অনেক কম থাকে তখনও দেখবে বাষ্পায়ন হয়, বা স্ফুটনের সময় তখনও বাষ্প উঠতে থাকে, বা যে কোনো টেম্পারেচারে বাষ্পায়ন হতে পারে। আর বাষ্পায়ন হতে গেলে কি দরকার হয়? লিন তাপ দরকার হয়। ঠিক আছে, এই লিন তাপটা কি, বা লিন তাপ নিয়ে যত ধরনের নিউমেরিক্যাল আছে, যত ম্যাথ আছে, আমি পরবর্তী ক্লাসে করব। এছাড়াও তোমার থার্মাল এক্সপানশন নিয়ে অঙ্ক করব, ক্যালোরিমিটার নিয়ে অঙ্ক করব। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। ঠিক আছে, তো টেলিগ্রাম ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাও। তাহলে কি আমি সমস্ত ধরনের জব আপডেট, যে কোনো ধরনের জব আপডেট, জবের নোটিফিকেশন হোক, বা জবের অ্যাডমিট কার্ড হোক, সিলেবাস হোক, এই ধরনের সমস্ত ধরনের আপডেট আমি ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আর টেলিগ্রাম চ্যানেলে আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি। ঠিক আছে, তো এটাতে যদি রেসপন্স পাই, ঠিকঠাক অনেক ঠিকঠাক ভিউ হয়, তাহলে এটা আমি ক্লাসেও কন্টিনিউ করব। এখন শুধু অনলাইনের নিয়ে এসেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আর ঠিকঠাক ভিউ হলে আমি এটাকে ক্লাস করে দেবো, ডিটেলসে ক্লাস করে দেবো। অনলাইনের কি হয়, এক লাইনে টোটালটা হয়ে যায়, তো এটাতে অনেক কিছু বোঝা যায় না, শুধু অ্যান্সারটাই জানা যায়। কিন্তু আমি যদি ডিটেলসে এটা করিয়ে দিই, তাহলে ওটা সম্পর্কে তুমি ডিটেলস জানলে তোমার মাথায় অনেকক্ষণ থেকে যাবে, বা মুখস্থটা খুব তাড়াতাড়ি হয়। ওই জন্য অনলাইনের পড়ার থেকে ডিটেলস পড়াটা অনেক বেটার হয়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল কি আছে? ই লার্নিং_RD। ঠিক আছে, ই লার্নিং_RD। ঠিক আছে, তো এই চ্যানেলে তোমরা জয়েন করে নাও, টেলিগ্রাম চ্যানেলটাতে। আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।